আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শুনতে থাকুন আজকের গল্প। লেখিকা তিনি তার কলমে। তৃতীয় ইন্দ্রিয়। জুঁইয়া শ্রাবণের ঘরের পশ্চিমের জানলার বাইরে পাহাড়। জানলায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে সূর্যাস্ত দেখছিল জুঁই। প্রকৃতির এমন উন্মুক্ত অপরূপ রূপ শহরের চার দেওয়ালের মধ্যে থাকা জুঁইয়ের চোখে নতুন। রিসর্টের নাম রূপকথা। অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট সবুজ ঘেরা গ্রামের মাথায় সবুজ জঙ্গলের মধ্যে রূপকথা। কাছে এসে তার একটা কাঁধে হাত রাখল শ্রাবণ। অনুযোগ করে বলল, যেমন করে এক মনে পাহাড় দেখছিস, কই কখনো তো ওভাবে আমায় দেখিসনি। বাইরের দৃশ্য থেকে চোখ না সরিয়েই জুঁই বলল, তুই কি চিলাস ফিল করছিস? তা একটু করছি বই কি, এমন করে তো মুগ্ধ চোখে আমায় কখনো কেউ দেখেনি, তাই একটু রাগ করছি। ইউ আর আ লায়ার। 24 ঘন্টা তোকে দেখে দেখি আমার চোখের তলায় কালি পড়ে গেল। পাক্কা 1 বছর ধরে দেখছি, তবুও তোর দেখিয়ে স্বাদ মিটল না। তাই কই কই দেখি তোর চোখে আমি আমায় দেখতে পাই কিনা। বলেই নিজের হাতে জুঁইয়ের মুখটা জানলার দিক থেকে সরিয়ে নিজের মুখের দিকে ফিরিয়ে নিল শ্রাবণ। তারপর গভীর প্রেমপূর্ণ গাঢ় দৃষ্টিতে চোখ রাখল জুঁইয়ের চোখের ওপর। আজ পুরো 1 বছর 2 দিন ওরা লিভ ইন রিলেশনে আছে। সম্পর্কের মধ্যে কোনো বাধ্যতা নেই, আর সেই জন্যই সম্পর্কটা এতটা শক্ত। কোনো দিক থেকেই কোনো দাবি নেই, সবাই স্বাধীন। আর বাঁধনহারা প্রেম যে সাবলীল স্রোতশ্রেণী নদীর মতো সহজ হয়, এই কথা কে না জানে। শ্রাবণ আর জুঁই দুজনই একটা প্রোডাকশন হাউসের এমপ্লয়ি। ডিপার্টমেন্ট দুজনেরই আলাদা, কিন্তু অ্যাম্বিশন দুজনেরই এক। দুজনেই একদিন আর 5 জনের থেকে একটু আলাদা রকমভাবে জীবনে বড় হতে চায়। চাকরির পাশাপাশি ওরা শিল্প চর্চা করে নিজেদের মতো। মিউট আর্টের বিষয়টা দুষ্প্রাপ্য এক শিল্প হলেও সাধারণের চোখে এর ছায়া একটু অস্বচ্ছভাবেই পড়ে। তা পড়ুক, তাতে কিছু যায় আসে না শিল্পীদের। জুঁই দুর্দান্ত মডেল, আর আঁকার হাতের বিচার করতে গেলে শ্রাবণ অদ্বিতীয়। এদেশে ও জিনিসের কদর সম্ভবত কোনোদিনই সেভাবে করতে পারবে না যেভাবে বিদেশ করে থাকে। তবু গোড়াপত্তনটা তো নিজের মাটিতে দাঁড়িয়েই করতে হয়। জুঁই আর শ্রাবণ এই চেষ্টাতেই আছে। মোটামুটি পায়ের তলার মাটি শক্ত হয়েছে বুঝতে পারলেই পার্মানেন্টলি সব ছেড়ে ছুড়ে সেখানে যাবে যেখানে তাদের আর তাদের গুণের সঠিক কদর হবে। সব ঠিকই চলছিল, কিন্তু এর মাঝে হঠাৎ অফিসে একটা কেওস হয়ে যায়। বেশ বড়সড় একটা প্রজেক্ট শ্রাবণ প্রায় একাই খেটে খুঁটে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেজেন্ট করেছে। তাতে কোম্পানির মুখ উজ্জ্বল হয়েছে ক্লায়েন্টের কাছে। কিন্তু মাঝখান থেকে ক্রেডিটটা ওদের টিম ম্যানেজার রোদ্দুর বাগচি কেবলমাত্র বসের পায়ে তৈলমর্দন করে আর রবীন্দ্র রচনার চাটুকারের মতো যাই নয় তাই বলে ভাও খাইয়ে খাইয়ে হাতিয়ে নিয়েছে জাস্ট। শ্রাবণও বসের মেসেজ পেয়েছে। ছোট্ট একটা ওয়েল ডান লেখা ছিল শুধু। অফিসে শ্রাবণকে দেখে জুঁই বুঝতে পেরেছিল ছেলেটা বিগড়াচ্ছে। সন্ধ্যেতে ফিরে এসে ফ্ল্যাটে দরজা খুলতেই দেখল তার সন্দেহই ঠিক। সন্ধে হতে না হতেই ওল্ড মঙ্ক নিয়ে বসেছে শ্রাবণ। কি রে, কি করছিস এসব? মদ খাচ্ছি। নতুন নাকি? কেন, কখনো দেখিসনি আমায় ড্রিঙ্ক করতে? হ্যাঁ নিশ্চয়ই দেখেছি, কিন্তু এমন অসময়। মানে এখন তো তোর ছবি আঁকার কথা। কি হবে ছবি এঁকে? কোনো কাজ করে কোনো লাভ নেই। কাজ করলে যে ফল পাওয়া যাবে এসব কথা বেকার, বকবাস, যত সব ওকাস কথাবার্তা। দেখলি তো আজই তো দেখলি কি হলো। রাত জেগে সময় মতো ওয়াশরুম যাওয়া ভুলে ব্রেকফাস্টও খাইনি আমি কদিন। লাঞ্চ করতেও লেট হয়েছে।
সবটুকু পেশেন্স দিয়ে প্রজেক্টটা রেডি করলাম আমি 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 করেছি, অথচ অথচ সবার কাছ থেকে বাহবা তুলে নিল কে? না, ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট রোদ্দুর বাগচি। ড্যাম ইট! আরে আস্তে আস্তে, হাত কেটে যাবে তো। তুই বুঝতে পারছিস না জুই আমার ভিতরে কি চলছে? আমি তোকে বুঝতে পারবো না এটা কি সম্ভব? আমি শুরু থেকেই সবটা বুঝতে পারছি, ইভেন আগে থেকেও সবটা বুঝতে পারছিলাম। রোদ্দুরকে তুই যেমন চিনিস আমিও চিনি। হিউম্যানিটি বলে তো ওর মধ্যে কিছু নেই, কিন্তু ভাগ্যটা ভালো, তাই সবসময় ভালোই হয়। ভালো লাগছে না, ভালো লাগছে না। তুই ভাব আমাকে অফিস যেতে হবে, আর ওই লোকটার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে যেতে হবে রেগুলার। কোনো উপায় নেই আমার। আমি আর নিতে পারছি না। আরে শান্ত হ, কি হবে ওরকম করে? তুই তো ব্যথা পাবি। এভাবে টেবিলে মাথা ঠুকলে তোর বদলে কি রোদ্দুরের লাগবে? লাগবে না, তুই ব্যথা পাবি। আমার আর ভালো লাগছে না জুই। ঠিক আছে, আমি তোর ভালো লাগবার ব্যবস্থা করছি। বলে জুঁই ল্যাপটপ নিয়ে বসে। বেশি দূরে বেশি দিনের জন্য যাওয়া যাবে না, কিন্তু ইমিডিয়েটলি কোথাও একটা যাওয়া খুব দরকার। কাছাকাছি যাবে না হয়, কিন্তু কোথায় কোথায় যাওয়া যায়? জীবনটা বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছে। একই তোরা লিভিংয়ে থাকে, দুজনের বাড়ি থেকে ওদের মুখ আর কেউ কখনো দেখবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে। যুগটা মডার্ন হলে কি হবে? মানুষগুলোর আর মডার্ন হওয়া হলো না। রেজিস্ট্রি করা বা সাত পাকে ঘোরা, যে কোনো একটা পন্থায় দুটো মানুষ বিয়ে করলে কোনো বাধা নেই। তখন তোমরা একসঙ্গে থাকতেই পারো, কিন্তু যদি ওই দুটি কাজের একটিও না করো, আর যদি একসঙ্গে থাকতে চাও, তাহলে তা সমাজ বিরোধী কাজ। নির্লজ্জ, অভদ্র, বেহায়া, আরও কত কিছু। দুজনে যেহেতু অ্যাডাল্ট, তাই আইনত কেউ কিছু করতে পারেনি, কিন্তু কাছের সম্পর্কগুলো মরে গিয়েছে। দুজনই শেকড়ের টান কেটে এসে একটা ছোট্ট বাসা তৈরি করেছে। তাদের কোনো আফসোস নেই। যারা তাদের ছেড়ে গেছে তারা ওদের আপন ছিল না, তাই জন্যই তো যেতে পেরেছে। ভালোবাসাই যেখানে নেই, সেখানে মানুষগুলো না থাকলে এমন কিছু যাবে আসবে না, বরং ভালোবেসে ভালো থাকবে ওরা। ভালোই আছে ওরা। দুজনেই 24 ঘন্টা বহুস্রোতা নদীর মতো ছুটে চলে। অবশেষে রাতে নীল কিনারায় ঘুম ঘাটে তরি ফেরে। তখন ঘোর অন্ধকার। দুজন সিক্ত, শব্দহীন, প্রায় আচ্ছন্ন দুটো শরীর ঘুম। এই জায়গাটা ভালো বল, একদম চৌকাঠে। এখানেই চল, 2 রাত 3 দিনের প্যাকেজ। খুব তড়িঘড়ি অনলাইন বুকিং সেরে ফেলে জুঁই। তারপর অফিসে ছুটি চেয়ে মেল পাঠিয়ে দেয়। সময় মতো চড়ে বসে চক্রধর এক্সপ্রেসে। রাত তখন 12:05। ট্রেনে কাটানো এই প্রথম রাত ওদের। অ্যাকচুয়ালি ঘুমোতে পারত, কিন্তু এমন অন্যরকম একটা রাত শুধু ঘুমিয়ে কাটিয়ে দেবে। জুঁই তো ঘুমালোই না, আর শ্রাবণকেও ঘুমোতে দিল না। রাত গভীর হলো, ছুটে চলেছে ট্রেন। ওরাও যেন ছুটছে পিছনের শহরটাকে ফেলে। যানজট, জটিলতা সব পেছনে থাক। আগামী 3টে দিন ওরা প্রাণ ভরে বাঁচবে। নিয়ম কানুন কিছুই থাকবে না সে বাঁচাতে। যত ইচ্ছে ভালোবাসবে আর ভুলে যাবে সব অভিযোগ। দুজন দুজনকে ছুঁয়ে গাঢ় হয়ে বসে থাকলো ওরা। শুধু হাত ধরে বসে থাকার মধ্যেই যে এত শান্তি আছে, কই আগে তো বুঝতে পারিনি কখনো। একে অপরকে চিনতে চিনতে অবশেষে এসে পৌঁছল পুরুলিয়া জংশনে। রিসর্ট থেকে গাড়ি এসেছিল। সে গাড়িতে উঠতে সকাল 6:40 হলো। ফেব্রুয়ারির শেষ বসন্ত। প্রকৃতি রঙিন হয়ে উঠেছে। যেদিকেই চোখ যায় জুড়িয়ে যায় দৃষ্টি। গাড়িটা ওদের নিয়ে চলতে চলতে এসে দাঁড়ালো রিসর্টের লনে। দেখছিস শ্রাবণ, পাহাড়টা এখান থেকে কত কাছে। যারা এখানে থাকে তারা কত লাকি না, সব সময় পাহাড় দেখতে পায়। চল না, একটু ওই দিকটায় গিয়ে কটা সেলফি তুলে আসি। না বাবা, রক্ষে কর তুই। এত জার্নি করে এসে আমার আর একটু ইচ্ছা করছে না যে এক্ষুনি আবার আমি সেলফি তুলতে যাব। শ্রাবণের কথা শুনে জুঁই চুপ করে গেল। আরে বাবা, এত তাড়াহুড়োর কি আছে? এসেছে যখন ছবি টবি সব তোলা হবেই। চল 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 চল, এখন ভেতরে যাই। হালকা লাগেজ ছিল সঙ্গে।
কলকাতা থেকেই বলাই বাহুল্য রূপকথার দরজা অবধি সেটা শ্রাবণী বয়ে চলেছে। এবার সে আর জুঁই দুজনেই রূপকথায় প্রবেশ করল। ছবিতে বাঁধিয়ে রাখার মতো ছোট্ট কুটির বাড়ির আদলে রিসর্ট তৈরি হয়েছে গভীর বনের ভেতর। ওরা রিসর্টে ঢোকার সময়তেই লক্ষ্য করেছে আশেপাশের বহু রিসর্ট, লজ, লোকে লোকারণ্য। শুধু এই রূপকথাই বলতে গেলে খালি পড়ে আছে। কিন্তু তার কোনো কারণ স্পষ্টভাবে বুঝতে পারল না ওরা। সুন্দর, নিরিবিলি, আকর্ষণীয় রিসর্ট, ঝা চকচকে চারদিক। তা সত্ত্বেও এখানে সেরকম কোনো ভ্রমণ বিলাসী মানুষ দেখা যাচ্ছে না কেন? তারপর রিসর্টের ভিতর ঢুকেও ওরা অবাক হয়েছে আরও। রিসেপশনিস্ট বলতে যে আছে সেটা আসলে এই রিসর্টের মালিক। বয়স 40-এর নিচেই, ক্লিন সেভ, চোখে কম পাওয়ারের চশমা, গায়ে জিন্স আর হোয়াইট টি শার্ট। মোট কথা এক ঝলক দেখলেই যে কোনো মানুষের নেহাতি সজ্জন ব্যক্তি বলে মনে হবে। তাছাড়াও অত্যন্ত আন্তরিক ব্যবহার ভদ্রলোকের। নাম জানা গেল কৌস্তব শাসমল। ফর্মালিটি সেরে কৌস্তবই সাদর আমন্ত্রণ জানালো জুঁই আর শ্রাবণকে। ওদের রুম দেখিয়ে দিয়ে বলল, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি এক্ষুনি খাবার পাঠিয়ে দিচ্ছি। তা চা না কফি কোনটা প্রেফার করেন? আর ব্রেকফাস্টে কি খাবেন? লাঞ্চে? আরে দাঁড়ান দাঁড়ান, আগে তো ব্রেকফাস্টের পার্টটা ছুকুক, তারপর তো লাঞ্চের কথা, বলল শ্রাবণ। কৌস্তব সলজ্জভাবে বলল, সরি, আসলে এখানে তো সব কিছু আমাকেই দেখাশোনা করতে হয়, আর লোকজনও খুবই কম। আমি ছাড়া আর মাত্র দুজনই আছে। তার মধ্যে একজন এই বাজারহাট, বাইরের কাজকর্ম এগুলো করে। এখান থেকে বাজার তো অনেকটাই দূর, তাই এখনই জেনে নিচ্ছি ওকে বাজারে পাঠাতে হবে। আসলে এখানে যারা আসে তাদেরকে আমি একেবারেই A1 ফেসিলিটি দিতে চাই, সব দিক থেকে। মাছ, মাংস যা আসে সবই টাটকা, এখানে কোনো ভেজাল পাবেন না। একদম নিজের বাড়ি মনে করবেন, ঠিক আছে? যা চাই তাই পাবেন, শুধু একটু মুখ ফুটে জানাবেন। এই শেষের কথাটা বলার সময় কৌস্তবের শান্ত চোখ দুটো কেমন যেন কুটিলতায় অশান্ত হয়ে মিলিয়ে গেল। আবার দুই এক ঝলক লক্ষ্য করল সেটা শ্রাবণ। ওকে ফাইন, এমনিতেও আমরা শহরে যেসব খাবার খাই সেসব যতটা খাবার তার চেয়ে অনেক বেশি বিষ, প্রতি মুহূর্তে ড্যামেজ করছে আমাদের। সবই বুঝি, তবু খাওয়া ছাড়া গতি নেই। ঠিক আছে, এখানে যখন এসেছি তখন দুদিন না হয় খাবারের মতনই খাবার খাওয়া যাক। কি লাঞ্চ করতে চাস জুঁই, বলে দে এখন। সাদা ভাত, বেগুন বাহার, মুগ ডাল আর ফুলকপির পোস্ত, সঙ্গে পার্শে মাছের ঝাল। শ্রাবণের একবার জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেটে নিল। কৌস্তব বলল, বেশ বেশ, সব পেয়ে যাবেন। একটার মধ্যে লাঞ্চ সার্ভ করে দেবে। চাঁদবতীর হাতের রান্না একেবারে খেলেই বুঝতে পারবে, যা বানায় না। আর রাতে কি দেশি মুরগি কষা আর লাচ্ছা পরোটা চলবে তো? আরে চলবে না মানে? দৌড়াবে দৌড়াবে। আপনি আর এখন বেশি বলবেন না প্লিজ, বুঝছেনই তো সেই কখন গতকাল খেয়েছি, এতটা উত্তেজনা আমি এখন সহ্য করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি, বলে কৌস্তব চলে গেল। জুঁই ঘরের ভিতরে এলো, শ্রাবণ এলো তার পিছন পিছন। এই ধরনের রিসর্টগুলোর বিশেষত্বই একটা গ্রামের মধ্যে সবুজ মিশিয়ে শহরের আধুনিক সমস্ত প্রযুক্তির মিশেলে তৈরি ছোট্ট এক ফালি শান্তিনীড়। কৃত্রিম শোপিস নয়, সতেজ সবুজ গাছে লাগানো ঘর, বারান্দা সব, অ্যাটাচ বাথরুম, ঠান্ডা জল, গরম জল সবারই ব্যবস্থা আছে তাতে। আর ঘরের জানালা খুললেই চোখ জোড়ানো সবুজ শোভা। পশ্চিম, দক্ষিণ, পূর্ব 3 দিকে 3টে জানালা। এই জানালাগুলো দিয়ে যে ভাবেই পাহাড় দেখো, সেভাবেই পাহাড় আপন হয়ে ধরা পড়বে তোমার চোখে। ও কি সুন্দর, ইটস রিয়েলি বিউটিফুল লুকিং। আমার থেকেও বেশি সুন্দর? না অতটাও নয়, মানে ওই মাঝামাঝি আর কি। আগে ঘরে আসবো? কে? আমি চাঁদবতী আছি। ও, এরই কথা একটু ওই কৌস্তব বলছিল। 45-50 বছরের মহিলা, আঁটু সাঁটু বাঁধানো দেহ, মুখে সারল্য আর চোখে কৌতূহল। শহরের এই মানুষ দুটোকে দৃষ্টি দিয়ে মেপে নিতে চাইছে সে। তারই হাতে একটা ট্রে, তার এক পাশে চায়ের সরঞ্জাম আর অন্য পাশে তাদের জন্য আনা জলখাবার। আসেন দিদিমণি, দাদাবাবু খাইয়ে নিন। দুজনেই খাবার দাবার দেখে লোভাতুর হয়ে উঠল।
আর তারপর ফুলকো লুচির পেটে তরকারির আলো পুড়ে সোজা মুখে চালান দিল শ্রাবণ। ওদিকে জুঁই লুচি তরকারি ছোঁয়ার আগে 1 চামচ হালুয়া মুখে দিয়ে তৃপ্তি সূচক শব্দ করে বলল, আহ, ডেলিশিয়াস। তোমাদের চা ঢেলে দিই? হ্যাঁ দাও, আমারটা উইদাউট সুগার। আগে আমারটা চিনি ছাড়া হবে। হ্যাঁ, আর আমারটাতে একটু বেশি করে দুধ দিও, খেতে খুব ভালোবাসি আমি। ও বাবা, হে যে বুড়ো খোকা বাবু গো, দুধ খাবে বলছে। শ্রাবণ খাওয়ার থালা থেকে মুখ তুলে একবার জুঁইয়ের দিকে দেখল। কটমট করে জুঁইও তাকালো ওর দিকে। মহিলার সিঁথিতে সিঁদুর আছে, অভিজ্ঞতা তারও কম নয়। নিজের বুকের আঁচলটা একটু টেনে নিল। শ্রাবণরা চা নিয়েছে। মহিলা কি একটা বলবে বলে মুখ খুলেছে। ঠিক এই সময় রিসর্টেরই অন্য কোথাও থেকে একটা ডাক শোনা গেল। পুরুষালী কড়া গলায় কেউ চেঁচাচ্ছে, তাতেও আদিবাসী টান। চাঁদমতি, ও চাঁদমতি, বলি এদিকে আয় কিনে একবার, বাজার এনেছি, দৌড়বি আয়। ও দিদিমণি, দাদা বাবু খাও কেনে, আমি একটু পরে বাসন দিয়ে যাব। ও বুধন চলে এসেছে, আমি যাই। বলেই চলে গেল সেই মহিলা। খাওয়া দাওয়া মিটিয়ে এবার ওরা ছোট্ট বিছানাটার ওপর বিছানো সাদা চাদরটার পরিপাট্য ওলটপালট করে দিয়ে তারই ওপর উঠে বিশ্রামের খোঁজে গা এলিয়ে দিল। সারা রাত ট্রেনে বসে এসেছে ওরা, শরীরগুলো আর দিচ্ছে না। ঘরের দরজা লক করা আছে, জানলাগুলো অবশ্য খোলাই, কিন্তু তাতে কিছু যায় আসে না ওদের। একাকার হয়ে একে অপরের সাথে মিশে থাকাটা এখন অভ্যেস হয়ে গিয়েছে। সেই অভ্যেসের বশেই আরামের উষ্ণতায় হারিয়ে গেল দুজনে। সারা গায়ে সুখ মেখে পুলকিত হয়ে উঠল দুটো দেহ। পথের ক্লান্তি আর বহুক্ষণ না ঘুমানোর শান্তিতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তারা। নিশ্চিন্ত নিরাপদ ঘুম। কিন্তু সত্যিই কি তারা নিরাপদ? ওরা হয়তো না বুঝেই চরম বিপদের মধ্যেই এসে পড়েছে। মানুষ সবসময় সবকিছু বুঝতে পারে না। কখন ভুল আর কখন ঠিক কি যে করে বসে জানে না মানুষ। তেমনি তারাও হয়তো জানতে পারেনি। সময় কাটছে ঘুমের মধ্যে, আর তারই ভিতর চলছে এক অপার্থিব লীলা। নিস্তব্ধ বন্ধ ঘরের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে ঘন ঘন নিঃশ্বাস পড়ার শব্দ, আর জৈবিক তৃপ্তি আদান প্রদানের চাপা স্বর। আরও কিছু শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু যারা শুনছিল তারা তখন ঠিক তা উপলব্ধি করার অবস্থায় ছিল না। এমনভাবেই কেটে গেল অনেকটা সময়। ক্রমাগত দরজায় ধাক্কাধাক্কির আওয়াজ শুনে হুঁশ ফিরল দুজনে। প্রথমে জুঁই, তারপর শ্রাবণ জেগে উঠল ধীরে ধীরে। ঘুম ভেঙে দুজনই অবাক হলো বেশ। না, বিষয়টা নতুন নয়, কিন্তু এই সময় এখন একটু আজব বই কি। জুঁই তাড়াতাড়ি জামা কাপড় ঠিক করে নিল। একটা অচেনা অস্বস্তি ঘিরে ধরেছে ওকে। এই, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুই গিয়ে দরজাটা খুলে দে। বলেই টলমল পায়ে জুঁই গিয়ে ঢুকল বাথরুমে। এদিকে শ্রাবণ এসে দরজা খুলে দিল। বুধন দাঁড়িয়ে। শ্রাবণ আগে দেখেনি, নাম শুনে বুঝল। গে, আমি বুধন আছি বাবু। ও চাঁদমতি কখন থেকে কাবা সাজিয়ে বসে আছে, আপনার চলেন কিনে। ঘুম ভাঙলেও ঘোর ভাঙেনি শ্রাবণের। ধকলের উপর ধকল গেছে আরো। জড়িয়ে জড়িয়ে সে বলল, না মানে ঘরে খাবারটা দেওয়া যায় না? গে, সেটা তো নিয়ম নয়। খাবার দাবার সব ডাইনিংয়ে বসেই করতে হয়। শুধু আপনারা তখন সবে সবে এসেছিলেন বলে জল খাবার এখানে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমরা একটু পরে আসছি। বুধন চলে গেলে শ্রাবণ ঘরে এলো। জুঁই ওয়াশরুম থেকে বেরোলে সে যাবে। এত দেরি করছিস কেন? ওদিকে জুঁই শাওয়ারের নিচে খুব ভালো করে স্নান করছে। ওর কিরকম যেন একটা নেগেটিভ ফিল হচ্ছে। সারাটা শরীর অসম্ভব ব্যথা। তার উপর গলার নিচে বুকের উপরে ঠিক মাঝে মাঝে একটা বিশেষ জায়গায় খুব জ্বালা জ্বালা করছে। ঠিক
নোনা ছাল উঠে গেলে যেমন জলে তেমন। ঘরে ব্যাপারটা ঠিকঠাক ধরতে পারছিল না জুঁই। ওয়াশরুমে ঢুকে হাউস কোটটা খুলে নিজেকে স্বচ্ছ আয়নার সামনে স্বচ্ছভাবে তুলে ধরতেই বদলটা চোখে পড়ল তার। চমকে উঠল জুঁই। এটা কি? এটা কিভাবে হলো? বুঝতে পারছি না তো। সবটুকু চেতনা দিয়ে বুঝতে পারছে একটা পাশবিক ঘটনা ঘটেছে ওর সঙ্গে, কিন্তু কেমন করে, কিভাবে ঘটল সেটাই বুঝতে পারছে না। রক্তের একটা ছোপ ফুটে উঠেছে ক্ষতস্থানে, ঠিক যেন ধারালো নখ দিয়ে নরম চামড়া ছিঁড়ে নিয়েছে কেউ। ওদিকে শ্রাবণ অপেক্ষা করছে। ওয়াশরুমের দরজা আর খোলে না। ও তো ঘুমোচ্ছিল, তার সত্ত্বেও এত ক্লান্ত লাগছে কেন? হ্যাঁ, পথের ক্লান্তি আছে, কিন্তু সেটা তো কিছুটা কমে যাওয়ার কথা। এতক্ষণ তো ঘুমোলো, একটু ফ্রেশ লাগছে না। শুধুই মনে হচ্ছে ঘুমিয়েছি ঠিকই, কিন্তু আদৌ ঘুমায়নি যেন। আর যদিও বা ও ঘুমিয়ে থাকে, ওর শরীর ঘুমায়নি যেন। আর কানে বাজছে একটা অদ্ভুত আওয়াজ, ঠিক যেন কেউ একটা ধার কমে যাওয়া ভোঁতা ছুরি শান দিয়ে সেটাকে ধারালো করে তুলছে ঘষে ঘষে। সেই ঘষাঘষির আওয়াজটাই শুনতে পাচ্ছে ও। হ্যাঁ, এখন বেশ অস্পষ্ট হয়েছে আওয়াজটা, একটু আগে আরো স্পষ্ট ছিল। কিরে, শুনতে পাচ্ছিস? এই জুই, তোর হলো? আর দৌড়, আমি ওয়েট করছি তো। ওদিকে ব্যস্ত হলো জুঁই। তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে এলো ভেতর থেকে। শ্রাবণ গিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেসিনের কল চালিয়ে ডান হাতটা কলের নিচে নিয়ে যেতে গিয়ে চমকে উঠল। তাড়াতাড়ি কল বন্ধ করে হাত সরিয়ে নিল। নিজের চোখের সামনে এনে মেলে ধরল হাতটা। একই, তার হাতে দুটো আঙুলের নখের কোণায় লাল লাল একই লেগে রয়েছে। রক্ত। কার রক্ত? কখন লাগলো? দেখে মনে হচ্ছে সে যেন নখ দিয়ে আঁচড়েছে কাউকে, আর তারই ছাল ছেঁড়া রক্ত হাতে লেগেছে। ইস, ভীষণ ঘিন ঘিন করে উঠল শ্রাবণের গাটা। তাড়াতাড়ি আবারও কল চালিয়ে হাতটা ধুয়ে ফেলল সে। তারপর ঝটফট ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। জুঁই তৈরি ছিল। কোনো কথা না বলে দুজনই এসে ঢুকল ডাইনিং স্পেসে। চাঁদবতী খাওয়া নিয়ে অপেক্ষা করছিল, আর ছিল কৌস্তব। তার খাওয়া শেষের পথে হাসি মুখে বলল, আরে আপনাদের জন্য ওয়েট করতে করতে আমারই খাওয়া হয়ে গেল। আসলে গ্যাস্ট্রিক পেশেন্ট তো, সময় মতো ওষুধ না খেলে খুব মুশকিল হয়ে যায়, তাই খাবার খেয়ে নিতে হয় ঘড়ি মিলিয়ে। কিছু মনে করবেন না। আরে না না, মনে করার কি আছে, আমরাই তো দেরি করেছি। দুজনেই চেয়ার টেনে বসল। চাঁদবতী প্লেট এগিয়ে দিল তাদের দিকে। তাদের ফরমাশ করা খাবারই তৈরি করা হয়েছে। খুব তৃপ্তি করে খাচ্ছে ওরা। কৌস্তব বেশ কিছুক্ষণ ছিল। তারপর, একটু আসছি, আপনারা খান বলে কোথায় যেন চলে গেল। চাঁদবতী এবার হাঁপ ছেড়ে বাঁচে। মালিকের সামনে মুখ খুলতে পারছিল না সে। এইবার খুলল। গো দিদিমণি, তোমারে এত সুন্দর দেখতে, তবে যদি শাড়ি কাপড় পরতে তোমায় আরো ভালো দেখাতো। শ্রাবণ লক্ষ্য করল জুঁইয়ের স্কার্টটা দুলে উঠল। চাঁদবতী থামল না, সে বলেই চলল, আর সিঁদুর পরো না কেন? বউ মানুষ, সিঁদুর পরলে আরো কত সুন্দর দেখাতো তোমায়। চোখ নামিয়ে নিল জুঁই। শ্রাবণ বলল, আসলে শহুরে বউ তো, তাই শহুরে বউয়েরা শাড়ি সিঁদুর এসব পরে না। কিন্তু আমাদের রূপকথা দিদিমণি তো পড়ত, সেও তো শহরে বউ ছিল, তবে সে পড়তো কেন? কি রূপকথা? আরে রূপকথা দিদিমণি এই বাড়ির মালিকের বউ। ওই যে মালিক দেখলে ও দাদাবাবুর বউ, আহা কি সুন্দর দেখতেছিল। এখানে আসতো, এখানে থাকতো, আমাকে কি ভালোবাসতো, ঠিক যেন আমার মেয়ের মতো ছিল। বুঝুন তো, আমায় আর একখানা মেয়ে দিতে পারল নাই। বুড়ো বয়সে একটা মেয়ে পেয়েছিলুম আমি। এখানে আমরা কাজ করি ঠিকই, কিন্তু দিদিমণি আমাদের কখনো হেলাসিদা করে লাই। কি যে ভালো ছিল সে কি আর বলবো।
ছিল মানে? আর নেই? বলল শ্রাবণ। চাঁদবতী কিছু বলবে, হঠাৎ কৌস্তব ফিরে এলো। বোধহয় সে কিছু শুনেছে। চাঁদবতীর দিকে তাকিয়ে বলল, চাঁদবতী, তুই যা, বুধন তোকে ডাকছে। বোধহয় ওর হাঁটুর ব্যথাটা বেড়েছে। আমি যে তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে মালিশ করে দিকে যা। চাঁদবতী একটু অবাক হলো, মনে মনে বলল, মরদটোর ব্যথা আবার বাড়লো কখন? এই তো দেখলুম খাসা হেঁটে চলে বেড়াচ্ছিল। স্বামীকে বড় একটা দেখতে পারেন না চাঁদবতী, তার কারণ সে নপুংসক। এদিকে চাঁদবতী মানুষ ভালোবাসে। কোলে একটা ছেলে মেয়ের খুব শখ ছিল তার। যাগে, সে চিন্তার এখন করে কি হবে। তার যৌবনকাল গেছে সেও জানে। তাড়াতাড়ি তাদের ঘরের দিকে গেল। খাওয়া প্রায় হয়ে এসেছে জুঁইদের। কৌস্তব গায়ে পড়ে কথা বলা শুরু করল। হ্যাঁ, বলছিলাম সব ঠিক আছে তো? ও কিছু বলছিল নাকি? না মানে ওই কার যেন কথা বলছিল শুনলাম। এই কোন এক দিদিমণির রূপকথার কথা বলছিল। রূপকথা আপনার ওয়াইফ? বলল জুঁই। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ালো কৌস্তব। নেহাত চাঁদবতীর হাতের রান্নাটা ভালো, আর বুধনটাও খাটতে পারে বেশ। বলতে গেলে ওই দুটোই তো পুরো রিসর্টটা সামলাচ্ছে। খুব একটা লোকজন না এলেও যখন আসে, যারা আসে তাদের সব কিছু দেখাশোনা তো ওরাই করে। বেশ স্ট্যামিনা আছে দুজনে, সেই জন্যই ওদেরকে তাড়িয়ে দিতে পারে না কৌস্তব। কিন্তু চাঁদবতীর এই আগ বাড়িয়ে কথা বলা একেবারেই সহ্য হয় না তার। কয়েক মুহূর্তই সে চোখের আড়াল হয়েছে। এরই মধ্যে ঝুলি খুলে ফেলেছে চাঁদবতী। রূপকথার নামটা পর্যন্ত বলে দিয়েছে এদের। কি হলো, কিছু বললেন না যে? ও, আসলে ভাবছিলাম যে আপনাদের কি বলি। হ্যাঁ, আমারই ওয়াইফ রূপকথা, তবে ছিল, এখন আর নেই। নেই মানে? অন্য কোথাও থাকে? কৃত্রিমভাবে চোখ ছলছলিয়ে উঠল কৌস্তবে। সে বলল, হ্যাঁ, অন্য কোথাও থাকে। সে আমাকে ছেড়ে অনেকদিন হলো অনেক দূরে চলে গেছে। কোথায় গেছে তা ঠিক বুঝতে পারল না ওরা। প্রশ্নটা ব্যক্তিগত, তাই মুখ ফুটে করতেও পারল না কৌস্তবকে। ওরা টেবিল ছেড়ে উঠে পড়ল। কৌস্তব শেষ চালটা চালল এবার। বলল, দেখুন, আপনাদের একটা কথা বলি। আপনারা রাত 8টার মধ্যে ডিনার করে নেবেন। আসলে বুঝতেই পারছেন, জায়গাটা তো জঙ্গলের মধ্যে। বেশি রাত করে জেগে না থাকাই ভালো। বলতে গেলে এখনও রাত বিরেতে হাতির পাল বেরোয়। যদিও আপনারা সিকিওর, মেন গেটে বন্ধই থাকে, তবুও অযথা দেরি করে কি লাভ। তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিজেদের ঘরের মধ্যে ঢুকে যাবেন। আলো টালো সব নিভিয়ে দেওয়া হয়। না, তাড়াতাড়ি খাওয়া মানে আমরা একটু রাত করেই খাই। নিজেদের ঘরে বসে খেলে কি খুব অসুবিধে আছে? না, তা অসুবিধা নেই, কিন্তু আপনাদের কাজ মিটিয়ে তবেই চাঁদবতীরা ওদের ঘরে ফিরে যাবে। গ্রামের ভিতর ওদের ঘর। রাত বিরেতে এতখানি পথ জঙ্গল পেরিয়ে যাবে তো, তাই বলছিলাম। ও, ওরা রাতে এখানে থাকে না? রাতে রিসর্টে কেউ থাকে না, আমিও না। থাকেন না মানে? আপনি তাহলে কোথায় থাকেন? এই তো ওই রিসর্টের পেছনেই আমার বাড়ি, ওখানেই। এখানে তাহলে শুধু আমরা থাকবো নাকি? হ্যাঁ, এখন শুধু আপনাদেরই থাকতে হবে। এক সময় আমিও থাকতাম, কিন্তু এখন আর থাকতে পারি না। শ্রাবণদের মুখ থমথম করছে দেখে কৌস্তবী আবার চেঁচে বলল, আরে টেনশন নেবেন না, আমি তো কাছেই আছি। তাছাড়া ফোন কানেকশন তো আছেই, কোনো সমস্যা হলে ফোন করবেন। যদিও কৌস্তব মনে মনে জানে সে মরে গেলেও কখনো রাতে রিসর্টের ভিতর আসবে না, তবুও গাল ভরা কথাগুলো বলল। জুঁইরা ভারী মন দিয়ে ঘরে ফিরে এলো আবার। নিজেদের মধ্যে বলাবলি করলো ওরা। এখানের ব্যাপার স্যাপার কিরকম একটা না? সেটাই রে, আর একটু খোঁজ খবর নিয়ে এলেই ভালো হতো, বুঝলি? আর তখন কি আর সময় ছিল? তুই চা হয়ে গিয়েছিলি, তাড়াতাড়ি চা হলো তাই করলাম। আর হোটেলের রেটিংটাও তো 4.5 ছিল। এত সুন্দর লোকেশন, প্রায় নতুন রিসর্ট বল। এদের টেক কেয়ারও ঠিকঠাক, খাওয়া দাওয়া সবই A1। বেশ নিরিবিলি, সব কিছুই ভালো, তাই ভালো লেগেছিল। কিন্তু এখন তো মনে হচ্ছে ডিসিশন নেওয়ার আগে আরেকবার ভাবলে ভালো হতো। দূর ছাড় তো, এত ভাবাভাবির কি আছে?
আমরা তো এখানে জাস্ট রিফ্রেশ হতে এসেছি, সেটাই হওয়ার চেষ্টা করি না হয়। বলেই জুঁইয়ের কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল শ্রাবণ। জুঁই যেন একটু অপ্রস্তুত হল। বুকের উপর ক্ষতটা এখনো জেগে আছে তার। অস্পষ্ট অনুভূতিটা এখনো হচ্ছে মনের মধ্যে। শ্রাবণ কাছে যেতে ও কেমন যেন শিউরে উঠল। শ্রাবণও লক্ষ্য করল সেটা। হ্যাঁ রে, কি হলো, তোকে এমন লাগছে কেন? বলি বলি করেও বলতে পারল না জুঁই। সেও জড়িয়ে ধরল শ্রাবণকে। দুজন কাছাকাছি আসতেই অস্বস্তিটা আরো বাড়ল, কিন্তু পাত্তা দিল না কেউ তাতে। শ্রাবণের মাথাটা জুঁইয়ের বুকের উপর। হাউস কোটের নিচে লাল হয়ে যাওয়া ক্ষতটায় চাপ পড়ছে। কিছুটা কষ্ট, কিছুটা রোম্যান্স বোধ একসঙ্গে ঘিরে ধরেছে জুঁইকে। আস্তে আস্তে মেঝে ছেড়ে বিছানায় এসে উঠল ওরা। তারপর ওই ওভাবেই একে অপরকে জড়িয়ে ধরে পাশাপাশি শুয়ে থাকল। দুপুর কেটে বিকেল হলো। চাঁদবতী এসে স্ন্যাক্স আর চা দিয়ে গেছে, কিন্তু একটাও কথা বলেনি সে। জুঁই ধরা করা করতে সে বলেছে, আমি আর কথা বলবো নাই দিদিমণি, বোধন বারণ করেছে। বুধন চাঁদবতীর মরদ, সে কেন কথা বলতে বারণ করেছে তাকে বুঝতে পারল না ওরা। শ্রাবণ একটু বেরিয়েছিল, বাউন্ডারির মধ্যেই বাগান, সেটাই একটু ঘুরে দেখবে বলে। জুঁইকেও বলেছিল যেতে, কিন্তু জুঁই যায়নি। ভালো লাগছে না তার, একটা অশান্তি চলছে মনে। সবই ঠিক আছে, তবুও মনে হচ্ছে খুব ভুল হচ্ছে কোথাও। তাই সে জানলায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য চোখে ভরে নিচ্ছিল। ধীরে ধীরে গোধূলি পেরিয়ে সন্ধে হয়ে এসেছে। পাহাড়ের পিছনে সূর্যটা কেমন করে অস্ত যায় তাই দেখছিল জুঁই। এর মধ্যে শ্রাবণ এসে তার চোখে নিজেকে দেখতে চাইল। না সত্যি, এই মহিলার রান্নার কোনো জবাব নেই, মানে একদম লাজবাব হাত। কিরে, ওই কিছু বলছিস না কেন? শ্রাবণ জুঁইয়ের দিকে তাকিয়ে বলল কথাটা, আর তখনই ওর ঠোঁটে কথা আটকে গেল। উজ্জ্বল আলোয় জুঁইকে আরো আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নাইট ক্রিম মাখছিল জুঁই। ওদিকে ওয়াশরুমের দরজা খুলে বেডরুমে ঢুকতে ঢুকতে চাঁদবতীর রান্নার হাতে সুখ্যাতি করছিল শ্রাবণ। জুঁই কোনো উত্তর দিচ্ছে না দেখে তার কাছে এগিয়ে এসে নিজের দিকে তাকে ঘুরিয়ে নিতেই বোবা হয়ে গেল শ্রাবণ। জুঁই সুন্দরী, এমন রাতে মায়াবী সৌন্দর্য জুঁইকে সে আগে অনেকবার দেখেছে, কিন্তু আজ যেন আরো আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। ফুটফুটে জুঁই ফুলের মতো সাদা ফ্যান্সি নাইট ড্রেস পরে আছে জুঁই। ওর দেহের মাংসালো অবয়ব স্পষ্ট ফুটে উঠেছে পোশাক ছাপিয়ে। শ্রাবণ এগিয়ে এসে ওর দু কাঁধে হাত রাখল। তারপর সেই হাত দুটোই ধীরে ধীরে কাঁধ ছেড়ে জুঁইয়ের শরীর ছুঁয়ে ছুঁয়ে নিম্নগামী হতে শুরু করল। অভ্যস্ত দুটো দেহ, তবুও গোপন ছোঁয়ায় শিহরিত হয়ে উঠল দুজন। অস্ফুটে জুঁই বলল, লাইটটা নিভিয়ে দে প্লিজ। অন্ধকার হলো ঘর। দুজনে আবার উঠে গেল সেই সাদাটে নরম বিছানাটার উপর। উষ্ণ হয়ে উঠেছে ওরা। গভীর হচ্ছে রাত, মিশে যাচ্ছে দুজন দুজনের সঙ্গে। ঠিক সমুদ্র আর নদীর সংযোগ শুরু হচ্ছে যেন। মোহনা সঙ্গমে মিশে যাচ্ছে দুজন। তৃপ্তি আনন্দ ঝলসে উঠছে দুজনেরই চোখে। ঠিক এই সময় একটা মেয়েলি গলার আর্তনাদ শোনা গেল। দুর্বল মুহূর্তেও সজাগ হয়ে উঠল ওরা। জুঁই নিজেকে গুটিয়ে নিল। শ্রাবণও ছিটকে সরে গেল। আওয়াজটা আর হচ্ছে না তো? ভুল শুনল নাকি? তারা ছাড়া তো আর কেউ নেই এই মুহূর্তে রিসর্টে। কৌস্তবের কথা মতো রাত ৮টার মধ্যেই ডিনার সেরে নিয়েছে ওরা। চাঁদবতী আর বুধন ফিরে গেছে নিজেদের গ্রামে, আর কৌস্তব চলে গেছে সেই সঙ্গে।
অত তাড়াতাড়ি ডিনার করার পর একটু বোরিং ফিল হচ্ছিল ওদের। যতই হোক হ্যাং আউট করার জন্যই ওদের এখানে আসা, অথচ 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। কি আর করা যায়, আজকের দিনটা এভাবেই গেল। কাল সকালে অবশ্য বেরোনো আছে, সাইট সিন করতে বেরোবে ওরা। এলাকায় দ্রষ্টব্য জিনিস কম নয়, পাহাড়ে পাহাড়ে সবুজে সবুজে ভরা এই অঞ্চল। স্পেশালি সীতাকুণ্ড দেখতে যাবে ওরা, আর দেখবে পাখি পাহাড়, ঝর্ণা, ফুল, পাখি আর ছৌ নাচ আর মুখোশ। সেই মুখোশে সাজানো এই পুরুলিয়া জেলা। পাখি অবশ্য ওরা আজও দেখেছে, অনেক রকম নতুন নতুন পাখি এসেছে। কি মিষ্টি ডাক তাদের। কাল সকালে আবার তারা ডাকবে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে নাড়াঘাটা করছে জুই। শ্রাবণ ল্যাথ খেয়েছে বিছানায় পড়ে পড়ে। শেষে একটা সময় বিরক্ত হয়ে উঠে পড়েছে। বারান্দায় গিয়ে 2টো সিগারেট শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। এদিকে জুঁইও ততক্ষণে পোশাক বদলে রাতের আয়োজনে নিজেকে সাজিয়ে নিয়েছে। চারিদিক চুপচাপ, জঙ্গলের মধ্যে আছে ঠিকই, কিন্তু তেমন কোনো অস্বাভাবিক শব্দ তো কোথাও ছিল না। তাহলে এ কিসের আওয়াজ? আর কিন্তু হচ্ছে না, মনের ভুলই হবে হয়তো। অন্য কোনো লজ টজ থেকে কারোর গলা ভেসে এসেছে। রাত তো, তাই মনে হচ্ছে যেন কাছ থেকেই ডাকছে কেউ। কথাটা ভেবে শ্রাবণ আবারও সরে এলো জুঁইয়ের কাছে। জুঁই তখনও সহজ হয়নি। এমন সময় আবার শোনা গেল সেই আওয়াজটা, তবে আগের চেয়ে আরো জোরালো ভাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার। কৌস্তব, আমাকে নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও। তুমি এটা কার হাতে আমাকে ফেলে দিয়ে গেলে? মানুষ নয়, একটা পিশাচ, একটা পিশাচ। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। শুনতে পাচ্ছ কৌস্তব? শুনতে পাচ্ছ? শোনো, 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 আমাকে নিয়ে চলো প্লিজ, আমাকে নিয়ে চলো। আমি আর পারছি না কৌস্তব, কৌস্তব। আরে তুমি না পারলে তো হবে না মামনি, আমি তোমার জন্য সেই কলকাতা থেকে এসেছি। তোমার জন্য হার উইকেন্ডে শুধু তোমার সাথে টাইম স্পেন্ড করব বলে এত দূর থেকে আমি আসছি। এতগুলো টাকা খরচ করছি শুধুমাত্র তোমার জন্য। আর তাছাড়া তোমাকে পাওয়ার জন্য খুব বড় একটা অঙ্কের ক্যাশ পে করেছি আমি, মনে রাখবে কথাটা, ঠিক আছে? তোমাকে তো এইটুকু পারতেই হবে শোনা, এমন না বললে কিন্তু আমি শুনবো না। না না, আমি আর পারছি না, প্লিজ আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। কেউ আসবে না, কেউ আসবে না, এখানে শুধু তুমি আর আমি একা। দেখো, এরকম করলে কিন্তু আমি কমপ্লেন করব। আমার মুড নষ্ট করে দিচ্ছ তুমি শুধু শুধু। কমপ্লেন? কথাটা শুনে ভয়ে কাঁটা হয়ে যায় আমার কথা। কমপ্লেন করলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে সেটা ভেবেই ভয়ে সে কাঁটা হয়ে যায়। এর আগেও 2বার তার নামে কমপ্লেন করেছিল দুজন, আর তার জন্য কৌস্তব প্লিজ দেখো, আমার খুব শীত করছে, তুমি এসিটা একটু কমাও, আর আমাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে যাও প্লিজ। দেখো, দেখো, ঠান্ডায় আমি কাঁপছি। খুব কষ্ট হচ্ছে আমার।
প্লিজ প্লিজ একটু বোঝো প্লিজ। তুমিও তো বুঝতে পারতে, বাইরের লোকগুলোর সামনে আমার মুখটা না পড়ালেই পারতে। তুমি জানো ওরা একটা রাতের জন্য কত টাকা পেমেন্ট করে আমাকে, আর সেটাও করে আমারই কথায়। প্রপার স্যাটিসফ্যাকশনের জন্যই ওরা গুনে গুনে টাকা দেয় আমায়। আর সে জায়গায় কি পাচ্ছে ওরা? তুমি সাহস পাও কি করে যে কাঁচের গ্লাস ছুঁড়ে আগরওয়ালের মাথা ফাটিয়ে দিয়েছ? আমাকে টাকা রিটার্ন করতে হয়েছে, প্লাস অপমানিত হতে হয়েছে ওই লোকটার কাছে, শুধু শুধু তোমার জন্য। আমার ইচ্ছে করছিল না তোমাকে মেরে ফেলতে। মেরে ফেললো না, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো না আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো। আমি আর বাঁচতে চাই না। না 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 না, তা বললে তো হবে না ডার্লিং। তোমার ছোঁয়াও যাবে না। এত সুন্দর শরীরটায় কোনো দাগ হয়ে গেলে কাস্টমার পাবো না যে আমি, তখন তো আমারই সর্বনাশ হবে। তেনার দায় যে আমি পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। রূপকথা শোনো, আমার যে অনেক টাকার দরকার, অনেক টাকা। তুমি কি টাকা পাওনি কৌস্তব? আমার বাবার যা ছিল সবই তো তোমায় দিয়েছে। কলকাতার বাড়ি, বাবার ব্যাংক ব্যালেন্স, মায়ের গয়না, আমার গয়না, এমনকি আমাদের প্রাইভেট গাড়িগুলো পর্যন্ত সবই তো তোমার ছিল। হ্যাঁ ছিল, তবে এখন আর নেই। কি করে থাকবে? লাগাতার বেটিং এ হেরে গিয়ে একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করে দিলে আর কি করে থাকবে বলো? ওই বেটিং হ্যাবিটটাই তোমার সর্বনাশ করেছে। এই বেশি জ্ঞান দিও না তো। এত জ্ঞান আমার সহ্য হয় না। তোমার কোনো কথা বলার দরকারই নেই। আর এত কাঁদবাড়ি বা কি আছে? তুমি ভুল করেছো, আমি শাস্তি দিয়েছি। আর বেটিং জিনিসটা শুধু সর্বনাশই করে না, অনেক কিছু পাইয়েও দেয়। এই যে এখানে জমি কিনে রিসর্ট বানিয়েছি, রিসর্টের পিছনে এত সুন্দর বাড়ি বানিয়েছি। এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা কার জন্য? ওই বেটিং এর জন্য। কিন্তু তাই বলে তুমি আমাকে, নিজের ওয়াইফকে খুচরো পয়সার মতো ভাঙিয়ে বড়লোক হতে চাইছো? না না, আমি চাইবো কেন? তোমার ডিমান্ড বিয়ের আগে আমার কাছে ছিল, আর যতদিন তোমার বাবা মা বেঁচে ছিল ততদিন ছিল। তারা মারা যাওয়ার পর। মারা যাওয়া নয়, বলো খুন হবার পর। ছি ছি, তোমাকে ওরা নিজের ছেলে মনে করতো কৌস্তব, আর তুমি ওদের স্লো পয়জনিং করে করে। আমি আর ভাবতে পারছি না, ভাবার দরকার নেই। তোমার অত চিন্তা ভাবনা করার কি আছে? তুমি খাবে দাবে, ঘুমোবে, মেকআপ করবে, আর যারা আসবে তাদের খুশি করবে। এইটুকুই তো তোমার কাজ। এটুকু করলেই হবে। যাই হোক, এত কথা বলে তোমার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আজও অনেকগুলো বুকিং আছে, তার মধ্যে একটা স্পেশাল বুকিংও আছে। এই লোকটা খুব শাসালো। ইনি খুব বড় বিজনেসম্যান, ব্যবসাটা ভালো বোঝেন, কিন্তু অনেকটাই আগাম দিয়েছেন আমায়। আজ রাতে স্যাটিসফাইড হলে বাকিটা কাল সকালে দেবেন। বলা যায় না, খুশি হয়ে কিছু বোনাসও দিতে পারে। এখন সবই তোমার উপর। শেষের কথাটা কৌস্তব রূপকথার ঠান্ডায় কুঁকড়ে যাওয়া উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বাইরে থেকে লক করে দিল সে। ঘরের ভিতর ফুল টেম্পারেচারে এসি চলছে। নভেম্বরের শেষ। রূপকথা পাগলের মতো দরজায় এসে পড়ল। খুলে দাও দরজাটা, দরজাটা খোলো কৌস্তব, খোলো। আমি মারা যাবো ঠান্ডায়। আমার একটা কিছু দিয়ে যাও, এসির রিমোটটা অন্তত দিয়ে যাও। কিন্তু কৌস্তব ফিরে আসে না তার ডাকে। যাওয়ার আগে সে রূপকথার সমস্ত পোশাক
এসির রিমোট সবকিছু আলমারিতে ঢুকিয়ে আলমারি লক করে চলে গেছে। এই ঘরে বিছানা নেই। এটা তাদের সুন্দর বাড়িটার একটা সুন্দর ছোট্ট ড্রেসিং রুম। চারিদিকে শুধু আয়না আর পায়ের নিচে সাদা মেঝে। রূপকথা যেদিকেই দেখে সেদিকেই নিজেকে দেখতে পায়। ধবধবে ফর্সা লাস্যময়ী শরীরটা সম্পূর্ণ নিরাভরণ। নিজেকে দেখে নিজের উপর লজ্জায়, ঘেন্নায়, রাগে, দুঃখে পাগল হয়ে উঠেছে সে। মরতে চায়, কিন্তু কি করে মরবে? তার তো মরণ নেই। তার চোখের সামনে তার মা বাবাকে দিনে দিনে ওষুধের নামে বিষ খাইয়ে মেরে ফেলেছে কৌস্তব শাসমল। রূপকথা কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ অপরাধ ঘটার সময় সে জানতই না যে অপরাধ হচ্ছে। অধ্যাপক শশাঙ্ক মজুমদার বরাবর হলদিয়ার একটা বড় কলেজে পড়িয়েছেন। অবসর পাওয়ার পর স্ত্রী আর মেয়েকে নিয়ে বিধাননগরের পৈতৃক বাড়িতে এসে ওঠেন। আর কলকাতায় এসেই তার সাথে আলাপ হয় কৌস্তবের। কৌস্তব অত্যন্ত ভালো মানুষ। মেডিসিন রিপ্রেজেন্টেটিভের চাকরি করত সে। তখন মেডিসিনের লাইনে বেশ পাকা লোক। শশাঙ্কের স্ত্রী মণিদীপা প্রায় ব্লাড সুগারে কষ্ট পেতেন। কৌস্তব তারই কষ্ট কমানোর চেষ্টা করত। ডক্টর দীপঙ্কর দেয়ের পরিচিত ছিল কৌস্তব। তার রেকমেন্ডেশন অনুযায়ী শশাঙ্কের সাথে কৌস্তবের আলাপ হয়েছিল। সেই সূত্রপাত। তারপর যে কখন সুতোয় সুতোয় দীর্ঘ জাল বুনে ফেলেছিল কৌস্তব, তা বুঝতেই পারেনি কেউ। ছেলেটা দেখতে শুনতে ভালো, অমায়িক স্বভাব। সবচেয়ে বড় কথা, সে অনাথ। মেয়ের সাথে বিয়ে হলে মেয়ে জামাই দুজনকে মজুমদার দম্পতি বাড়িতে রাখতে পারবেন। সব দিক থেকেই সম্বন্ধটা সঠিক। তাই 4 হাত এক হতেও সময় লাগে না বেশি। রূপকথা মজুমদার থেকে শাসমল হয়ে যায়। এরপর মাস 6 বেশ ভালোই কেটেছিল, কিন্তু ভিতরে ভিতরে খুন ধরতে শুরু করেছে ততদিনে। শশাঙ্ক নিজের সমস্ত সম্পত্তি সরাসরি জামাইয়ের নামে লিখে দেননি, মেয়ের নামেও না। শর্ত ছিল এই রকম: শশাঙ্ক মজুমদারের যাবতীয় সম্পদ সবই তার মৃত্যুর পর তার স্ত্রীর এবং স্ত্রীর মৃত্যুর পর তার মেয়ের নামে হবে। কৌস্তবের কোনো আপত্তি ছিল না প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে সে দারুণ বিরক্ত হয়েছিল। আর যেরকম বদভ্যাস, যত টাকা আকাশে উড়িয়ে খরচ করে তত টাকা আর যাই হোক চাকরি করে মাইনে হিসেবে পাওয়া যায় না। উপার্জন যতই হোক, যখন সবটাই জলাঞ্জলি যায় আর জলে ভাসাতে ভালোবাসে মানুষ, তখন সেই মানুষটার পক্ষে লক্ষ টাকাও অপর্যাপ্ত হয়ে পড়ে। যাই হোক, মুখ ফুটে বলে কোনো লাভ নেই, আর বলাটা জামাই হিসেবে ভালো দেখায় না। তার চেয়ে মজুমদার যা ঠিক করেছেন তাই হোক, একটার পরে একটা মৃত্যুই ঘটুক। আর ঘটলও তাই। 2 মাস ছাড়াছাড়ি শশাঙ্ক আর মণিদীপা ছিলেন থেকে নেই হয়ে গেলেন। আর মৃত্যুর মধ্যে দিয়ে বিপুল সম্পত্তির মালিকানা এলো কৌস্তবের হাতের মুঠোয়। রূপকথা কোনো বাধাই দিল না। বিয়ের পর থেকে সে তার স্বামীর গতি প্রকৃতি অল্প অল্প বুঝেছিল। শুধু মা বাবার মুখ চেয়ে সে যে ভালো নেই এই কথাটা বলতে পারেনি। আর এই না বলাটাই প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে কৌস্তব। রূপকথার থেকে জোর করে বিষয়পত্রের অধিকার তার কাছ থেকে কেড়ে নিয়েছে সে। হ্যাঁ, রূপকথা মারা গেলে সব সম্পত্তি তারই হতো, কিন্তু বউকে খুন করতে চায়নি সে। বেশ তো আছে পুতুল পুতুল নরম সরম মেয়েটা, শুধু শুধু তার ফর্সা গালগুলো বিষের যন্ত্রণায় নীল করে দিতে ব্যস্ত হয়ে পড়েনি কৌস্তব। হাতে টাকা পয়সা সব আসার পর কদিন আলাদিনের জিন পেয়ে গিয়েছিল কৌস্তব। 2 হাতে টাকা উড়িয়েছে একের পর এক বেটিংয়ে। হিউজ অ্যামাউন্টে টাকা বাজি ধরেছে, আর প্রত্যেকবার হেরেছে। আর যতবার হেরেছে ততবারই জেতার নেশায় বুঁদ হয়ে উঠেছে সে। ধীরে ধীরে এমন হলো, মজুমদারদের যা ছিল রূপকথা ছাড়া তার সবটাই জাস্ট মিলিয়ে গেল বাতাসে। বরং উল্টে বাজারে অনেক দেনা হয়ে গেল কৌস্তব। ঠিক এই সময় খেলায় জিতল সে। হাতে আবার অনেক অনেক টাকা আসতে থাকলো তার। কিন্তু এবার আর সেই সব টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে খরচ করল না। ভাবল পায়ের নিচে মাটি নেই, একটা শক্ত জমি বড় দরকার। এই সময় যে কেমন করে তার মাথায় পুরুলিয়া জেলার সবুজ গ্রামের বুকে রিসর্ট বানিয়ে ব্যবসা ফেঁদে বসবার
বুদ্ধি এলো তা সঠিক কেউ জানে না। কিন্তু কৌস্তব চিন্তায় থেমে থাকল না। শহরের পাট চুকিয়ে রূপকথাকে নিয়ে চলে এলো পুরুলিয়া। সুন্দর করে সাজিয়ে তুলল রিসর্ট, আর তার পিছনে তাদের ছোট্ট বাড়িটা। ঘটা করে নাম রাখল রূপকথা। কারণ আর কিছুই নয়, একটা মেয়ের নামে রিসর্টের নাম হলে ব্যাপারটা বেশ অ্যাট্রাক্টিভ হয়। এই ভেবে রিসর্ট তো ওপেন হলো, কিন্তু ব্যবসা তো জমছে না। কম্পিটিশনের যুগ। আশেপাশে আরো বহু রিসর্ট হয়েছে, তাদের রেকর্ড ভালো, তারা পুরনো পরিচিত সবার কাছে। সেখানে রূপকথা তো নতুন। দু একজন যদিও আসে, কিন্তু তাতে কৌস্তবে ঠিক পোষায় না। রিসর্ট মেনটেন করা কাজের লোকেদের মাইনে দেওয়া, বাজার হাট, প্রতি মাসের ইলেকট্রিসিটি বিল, তাদের দুজনের 4 বেলার সংসার, সবই কেমন থমকে যেতে বসে। জমানো পুঁজি যাচ্ছিল, সবই খরচ হয়ে গেছে প্রায়। এর মধ্যে আর এক চিন্তা বাড়ে কৌস্তবে। মাথাটা আবারও গরম হচ্ছে তার। ঠিক এই সময় রিসর্টে একদল ইয়ং ছেলে এলো। দলটা সম্পূর্ণ ছেলেদের, একটাও মেয়ে নেই সেই দলে। এই প্রথম রিসর্টে একসঙ্গে এত লোক এসেছে। কৌস্তব তাদের জোরদার আপ্যায়ন করল। ছেলেগুলো বেশ খুশি, কিন্তু ওদের মনেও একটা আফসোস। কৌস্তব রিসেপশনে বসে, ছেলেগুলো বাইরে ঘুরতে গিয়েছিল, রিসর্টে ফিরে আসছে আবার। কৌস্তবের কাছাকাছি আসতেই তাদের কথাবার্তা শুনতে পেল সে। একজন বলছে, জায়গাটা বেশ ভালো, খুব মস্তিতে কটা দিন কাটানো গেল বল। ধুর, মস্তি না ছাই, একটা মেয়ে যদি হতো আরো বেশি মস্তি হতো। তা তো যেত, কিন্তু এখানে আর মেয়ে পাওয়া যাবে কোথায় বলো? তাদের ভাবনা কি দেখছিলে না? কি অথেন্টিক বডি ল্যাঙ্গুয়েজ ওদের। হ্যাঁ, শহরের মেয়েরা না ডায়েট করে ওরকম চাঁচা ছোলা ফিগার করতে পারবে না, কি বুঝলে? বুঝলি, ছৌ নাচ দেখতে গিয়ে মাথা বিগড়ে গেছে রিকের। ও আচ্ছা, শুধু আমার একার বুঝি? তোদের কিছু হয়নি? ওই আদিবাসী মেয়েগুলোকে দেখে তোদেরও তো জিভ থেকে জল গড়াচ্ছিল, হ্যাঁ? আর দোষটা শুধু আমার একার হচ্ছে? হ্যাঁ, আরে না না, রাগ করছিস কেন? আরে হচ্ছে হচ্ছে, আমাদেরও হচ্ছে। খুব জ্বালা করছে বুঝলি তো। এমন একটা কেউ নেই যে বুকে একটু হাত বুলিয়ে ঠান্ডা করে দেবে? ধুর ড্যাম ইট, এসব গ্রামের রিসর্ট ফিসর্ট কোনো কাজের নয়। কলকাতা হলে মুখ খুললেই ফ্ল্যাটে বিছানা গরম করবার জিনিস পেয়ে যাব। খুঁজলে সব জায়গায় সব সময় সবই পাওয়া যায়। আপনারা যদি চান, আমি আপনাদের বিছানা গরম করবার ব্যবস্থা করতে পারি। কথা বলতে বলতে ছেলেগুলো যে কখন রিসর্টে ঢুকে পড়েছে খেয়ালই করেনি ওরা। কিন্তু কৌস্তব সব খেয়াল করেছে। তার মাথার মধ্যে দুটো তার টরটক্কা টারটারি হয়ে উঠেছে। ঠিক সময় শান্ত চোখে পটু হাসি হাসছে লোকটা। তা দেখে ছেলেগুলো একটু থতমত খেয়ে গেল। একজন বলল, কি বলছেন? আপনি জোগাড় করে দিতে পারবেন? টাকা পেলেই পারবো। আরে কত টাকা চাই আপনার? রিকের বাবা শহরের নামকরা অ্যাডভোকেট, তার টাকার কোনো অভাব নেই। চকচকে টাকার নোট ভরা ঝকঝকে মানিব্যাগটা কৌস্তবের সামনে টেবিলে ছুঁড়ে দিল। সব আপনার, শুধু আমাদের একজন এমন কাউকে এনে দিন যে আমাদের সবাইকে স্যাটিসফাইড করতে পারবে। একদম কোনো চিন্তা নেই। ঠিক রাত 10টা। রাত 10টা বাজল। চাঁদবতীদের 8টার মধ্যেই ছুটি দিয়ে দিয়েছে কৌস্তব। গেস্টদের ডিনার তাদের ঘরে পৌঁছে দিয়ে চলে গেছে চাঁদবতীটা। ডিনার করবার মেজাজ অবশ্য ছিল না কারো। 6 জন একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে সঙ্গে নিয়ে আসা অনেকগুলো সোনালি তরলের বোতল গ্লাসে খালি করে ফেলেছে। উগ্র অথচ মিহি কটু গন্ধটা গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস নেওয়াও তাই, এতটাই ভারী সে ঘরের বাতাস। এসি চলছে, তবুও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে 6টা কপালে। লোভের উত্তেজনায় উষ্ণ হয়ে উঠেছে সবাই। আরে এত দেরি করছে কেন? কখন আসবে বলতো? 10টা বাজতে 2 মিনিট বাকি। আরে সত্যি তো, ওই লোকটার অন্য কাউকে নিয়ে আসবে না তো? ও, অতগুলো টাকা আমি এমনি এমনি দিয়ে দিলাম? হ্যাঁ, না আসলে এরকম একটা জায়গায়। দরজায়
টোকা পড়ল। ওই এলো বোধ হয়। তাড়াতাড়ি শঙ্খ উঠে গিয়ে দরজাটা খুলে দিল, আর দিতেই বাইরে থেকে দুটো সবল হাত স্বল্প বসনা এক সুন্দরীকে ধাক্কা মেরে ঘরের ভিতর ঢুকিয়ে দিল। মাটিতে পড়ল না সে। রিক, অনি আর দরজায় পাশে শঙ্খ তো ছিল। তিনজনে মিলে সুন্দরীকে একসঙ্গে ধরে নিল। দরজাটা বন্ধ হয়ে গেল। কৌস্তবে ফিরে যাওয়ার পায়ের আওয়াজ কানে পৌঁছলই না কারো। রূপকথা আচ্ছন্ন হয়ে পড়েছিল। তাকে কড়া ড্রাগের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এইসব দিকে কৌস্তবের হাত বরাবরই পাকা। জোর করে সব করানো গেলেও সবকিছুর একটা নিয়ম আছে। রূপকথা মরে যাবে সেও ভালো, কিন্তু নিজেকে পণ্য হতে দেবে না, কিছুতেই না। এই কথাটাই কৌস্তবকে মুখের উপর বলেছিল সে। কৌস্তব জোর খাটিয়েছে, মিষ্টি করে রিকোয়েস্টও করেছে, এমনকি চওড়া বেল্টের কয়েক ঘাও পড়েছে রূপকথার ফর্সা নরম পিঠে, কিন্তু কিছুতেই রাজি হয়নি সে। রাগ চরমে উঠে গিয়েছিল কৌস্তবে। রাগের মাথায় সে ফস করে কয়েকটা কথাও বলে ফেলেছিল। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। রূপকথার মুখের উপর মুখ রেখে মুখ বিকৃত করে বলেছে কৌস্তব। তার চোখে আগুন, লালা ঝরছে জীবের ওঠা পড়া। দাঁতে দাঁত ঘষে সে বলল, পিছে যদি থাকতে হয় তাহলে আমার কথা মতোই বাঁচতে হবে, না হলে তোমায় তোমার বাবা আর মায়ের কাছে পাঠিয়ে দেব। কেউ কিছু করতে পারবে না, কাক পক্ষীতেও টের পাবে না। রক্তে একটু একটু করে বিষ মিশিয়ে হার্টবিট থামিয়ে দেবে। এইসব তুমি কি বলছো? তুমি বিষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কৌস্তব শাসমল। প্রি প্ল্যান করে স্লো পয়জন দিয়ে মেরে ফেলেছি শশাঙ্ক আর মণিদীপা মজুমদারকে। তবে আমাকেও মেরে ফেলো। তোমার মতো একটা খুনির সঙ্গে থাকতে চাই না, বাঁচতে চাই না আমি। তোমাকে তো বাঁচতেই হবে সোনামণি, অন্তত যতদিন তোমায় ভাঙিয়ে খেতে পারবো ততদিন। এছাড়া তো এখন আমার সময়ও নেই। তাড়াতাড়ি কৌস্তব নিজেই তার আনা পোশাকে সাজিয়ে দেয় রূপকথাকে। ফুল স্লিভ ব্লাউজ আর পরিপাটি করে শাড়ি পরা মেয়েটাকে মুহূর্তে বদলে দিল একটা ওয়ান পিসে। আয়নার সামনে রূপকথাকে টেনে নিয়ে গেল কৌস্তব। কিছুতেই দেখতে চায় না রূপকথা, কিন্তু তাকে দেখালো জোর করে। নিজেকে আয়নায় দেখে ঘৃণায় চোখ বন্ধ করে নিল রূপকথা। দারুণ ছটফট করছে সে। কৌস্তবের ব্যবসায়ী মন বলে উঠল, এই মেয়েকে আজকে ভরাডুবি করেই ছাড়বে। অভ্যস্ত হাতে ইঞ্জেকশনটা পুশ করে দিল রূপকথাকে। চাকরি ছেড়ে দিলেও টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র এখনো হাতছাড়া হয়নি। ড্রাগস ইঞ্জেকশন পুশ করার পরেই ঝিমিয়ে এলো রূপকথা। তার পরপরই তাকে কোলে তুলে নিয়ে কাস্টমারের ঘরে পৌঁছে দিয়ে এলো কৌস্তব। রূপকথাকে দেখে একসঙ্গে চকচক করে উঠল 6 জোড়া চোখ। অর্ধচেতন রূপকথা নিজের অজান্তেই 6টা যৌন লোলুপ পশুর ভোগবিলাস হয়ে উঠল। 6 জনই খুশি, একসঙ্গে নয়, এক এক করে তাড়িয়ে তাড়িয়ে সারা রাত ধরে তারা নিজেদের ভেতরে জ্বালা ঠান্ডা করে নিয়েছে। শেষে ভোর হতে রিসর্ট ছেড়ে বেরিয়ে গেছে। অবশ্য যাওয়ার আগে কৌস্তবের হাতে আরো বেশ কয়েকটা বান্ডিল ধরে দিয়ে গেছে রিক। বলে গেছে, খুব ভালো লেগেছে, আমরা আবার আসব। এরকম একটা জায়গায় এই ধরনের এন্টারটেনমেন্ট উফ, ভাবাই যায় না। কৌস্তব টাকা গুছিয়ে রেখে এসে আত্মরা রক্তাক্ত রূপকথার দেহটা তুলে নিয়ে গিয়ে নিজেদের বেডরুমে রেখে দিয়েছে। শুধু তাই নয়, বিপর্যস্ত রক্ত মাখা দেহটার শুশ্রূষাও করেছে যত্ন করে নিজের হাতে। না, বউয়ের প্রতি মায়াবোধে নয়, এ কাজ তার নিজেরই স্বার্থে। আজকাল ধকল খুব বেশি দিন রূপকথার শরীরে জেগে থাকলে আপকামিং কাস্টমারের ডিমান্ড সে ফুলফিল করবে কেমন করে? না, তার মন বলছে আবার কেউ আসবে, খুব তাড়াতাড়িই আসবে। আর তা না করতে পারলে কৌস্তব আবারও পকেট ভরবে কি করে? তাই এসব করা। এভাবেই কেটে গেল একটা গোটা বছর। না, শঙ্কর আর আসেনি ঠিকই, কিন্তু সম্ভবত একটা বিশেষ মহলে ওদেরই ছড়ানো খবর শুনে ওদেরই আরেকটা বন্ধুদের দল এসেছিল।
তাদেরও ওই একইভাবে আপ্যায়ন করেছে কৌস্তব। এরপর থেকে প্রায় প্রতি সপ্তাহে রূপকথার শরীরে ড্রাগ মিশেছে। কি করে হলো তা বলা যাবে না, কিন্তু হলো কিছু একটা। রূপকথা রিসর্ট অতিথি সমাগমে প্রায় ভরপুর থাকে। রিসর্ট পূরণ হচ্ছে, সেই জন্যই হয়তো নাম ডাক হচ্ছে তার। এটা তো সহজ ব্যাপার, কিন্তু কৌস্তব জানে ওই সব কিছু না। আসল হচ্ছে দেহ। রূপকথার সুন্দর নরম আকর্ষণীয় দেহটাই উজ্জ্বল করছে রিসর্টের মুখ। এইসব খবর চাপা থাকে না। নিষিদ্ধ ঘটনা আলোর গতিতে লোকের কানে পৌঁছে যায়। ব্যাপারটা চিরশাশ্বত, শুধু কেউ স্বীকার করে, কেউ করে না। মানুষের স্বভাবের প্রধান প্রবৃত্তি হলো খিদে, আর সেই খিদে যদি শরীরের হয় তাহলে তো সেটা মেটানোর জন্য একটা শরীর প্রয়োজন। আর এই প্রয়োজন মেটানোর ব্যবসাটাকে কৌস্তবকে লালে লাল করে দিতে থাকে দিনে দিনে। ক্লান্ত হয়ে যায় রূপকথা, ব্যস্ত হয়ে ওঠে কৌস্তব। দু হাতে টাকা রোজগার হচ্ছে, তবে তেমন কোনো কাজ করতে হচ্ছে না। এমনই চলতে চলতে একদিন এই ঘটনার আর একটা নাম যোগ হল, মিস্টার হরিরাম আগরওয়াল। বয়স 40-এর উপরে, কিন্তু মেজাজ 25-এর মতো। রূপকথাকে একবার দেখে তার দারুণ অ্যাডমায়ার হয়ে পড়েন আগরওয়াল। প্রতি সপ্তাহে বোলপুর থেকে নিজেই গাড়ি চালিয়ে রূপকথায় আসে সে, রূপকথার জন্য। সাধারণের থেকে অনেক বেশি দাম দেয় সে একটা রাতে, সাথে ডিমান্ড একটু বেশি। রূপকথা তার কাছে শুধু অত্যাচার নয়, তার চেয়ে অনেক বেশি নৃশংসতা পায় প্রতিবার। একদিন আর থাকতে না পেরে একটা কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছিল। মাথা ফেটে গিয়েছিল লোকটা। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে কৌস্তবকে তার বউয়ের নামে কমপ্লেন করে আগরওয়াল। কৌস্তবের লজ্জার শেষ নেই। কোনো মতে হাতে পায়ে ধরে ম্যানেজ করেছে শাসালো ক্লায়েন্টকে। তারপর রূপকথাকে শাসন করেছে জোরালোভাবে। জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ে থাকাই ভালো, সেই কথাই তো সে বলেছিল হরিরামকে, কিন্তু শুনল না সে। বলল, আর নে কৌস্তব জি, দো তরফ জোশ হবে, তবে না মজা। এই জন্যই তো রূপকথার আগরওয়ালের সাথে এঙ্গেজমেন্ট থাকলে ইঞ্জেকশন দিতে পারে না কৌস্তব। আর সেই জন্যই রূপকথা ক্লাসটা ছুঁড়ে অঘটন ঘটাতে পেরেছে। যাই হোক, সেবারটা কোনো মতে ম্যানেজ হয়ে গেল। পরের বার আগরওয়াল আগের বারের ক্ষতিটা ভালোভাবে পুষিয়ে নিয়েছে। আর একজনও কমপ্লেন করেছিল রূপকথার নামে, কোঅপারেশন করেনি রূপকথা। তার জন্য শাস্তি পেতে হয়েছিল তাকে। এরপর কেমন যেন শান্ত হয়ে যায় রূপকথা। কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এখান থেকে, সুইসাইড অ্যাটেন্ড করার চেষ্টাও করেছে কয়েকবার, কিন্তু যেতেও পারেনি আর মরতেও পারেনি। শেষ অবধি তাই মেনে নিয়েছে তার ভাগ্য। কিন্তু একদিন আর সহ্য করতে পারল না। নতুন লোক এসেছে, ঘরে মানুষ নয়, সে একটা নরপিশাচ। অকথ্য নারকীয় যৌন অত্যাচার করেছে তাকে। গায়ের জোরে তার সাথে পেরে উঠল না রূপকথা, তাই পাথরে মাথা ঠোকার মতো অন্ধকারে চিৎকার করে উঠল, কৌস্তব প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। এ মানুষ নয়, একটা পিশাচ, আমাকে রাত থেকে বাঁচাও। চিৎকারটা কানে গেল কৌস্তবের। সেই সঙ্গে নতুন কাস্টমারের নারকীয় হাসিটা। পাঞ্জাবি লোক মোহনলাল সিং নিজে কড়া হলেও ভীষণ কোমল জিনিস পছন্দ করে। নিজের হাতে কোমল একটা ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলে খুব আনন্দ হয় তার। এই এখন যেমন হচ্ছে, রূপকথাকে একটু একটু করে ধারালো দাঁতে নখে ছিঁড়ে ফেলছে পিশাচটা। চিৎকার করছে রূপকথা। করুক করুক, যত চিৎকার করবে সে ততই চকচকে হয়ে উঠবে কৌস্তবের গ্যাস স্টকটা। সেই দিকে কান দিল না কৌস্তব, কানে রীতিমতো আঙুল দিয়ে শুয়ে পড়ল। তারপর একটা সময় ঘুমিয়ে পড়ল সে। আর ওই ঘুমিয়ে পড়ার সময় বোধ হয় এটা কার গলা? কে চিৎকার করছে এত রাতে? কাঁপা কাঁপা গলায় বলল জুই। বুঝতে পারছি না, দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি। না না, ঘরের বাইরে যেতে বারণ করেছিল। করুক,
এইরকম একটা চিৎকার শুনে ঘরে বসে থাকতে পারবো নাকি আমি? তুই থাক, আমি এক্ষুনি দেখে আসছি। বলে শ্রাবণ ঘরের আলো জেলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তাদের পাশের রুমেই কি চিৎকারটা হচ্ছে? ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। জঙ্গলে রাতে হাতির পাল বেরোয় বলে আলোটালো সব নিভিয়ে দেওয়া হয় এত তাড়াতাড়ি। আন্দাজে পাশের রুমের দরজায় কান পাতল শ্রাবণ। না তো, এখানে তো নয়। তবে কি সে ভুল শুনল? কৌস্তব, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। এ মানুষ নয়, একটা পিশাচ। আমাকে রাত থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। না না, ভুল নয়। ওই তো আবার শোনা যাচ্ছে। এবারে শোনা যাচ্ছে তার পাশের রুমটা থেকে। তার দরজাতেও ছুটে গেল সে, কিন্তু না, এ দরজায় তো তালা বন্ধ। একে একে সব কটা ফাঁকা রুমের দরজায় তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়ল শ্রাবণ। তাহলে কি চিৎকারটা সত্যি বাইরে থেকে আসছে? মানে এই রিসর্টের বাইরে থেকে? কিন্তু এত স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি করে? এইসব কথাই ভাবছে এমন সময় আবারও শুনতে পেল চিৎকারটা। মেয়েলি চিৎকার, সঙ্গে নারকীয় পৌরুষালী হাসি মেশানো রক্ত জমিয়ে দেওয়ার চিৎকার। আর সবচেয়ে ভয়ের কথা, এবার সেই চিৎকার শোনা যাচ্ছে তার আর জুঁইয়ের রুম থেকে। দৌড়ে শ্রাবণ নিজের ঘরে এসে পৌঁছল। এই কি দৃশ্য! প্রথমে সে এক ঝলক দেখতে পেল তার বিছানায় অন্য দুটো মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা অপরূপা সুন্দরী, কিন্তু এটা কি হচ্ছে? ইংলিশে যাকে বলে সেক্স অফ ভায়োলেন্স। বেশি বর্ণনা দেওয়ার দরকার নেই। শ্রাবণ এক মুহূর্ত নিশ্চল হয়ে গেল দৃশ্য দেখে। তারপরই আরেক ভেলকিবাজি। কেউ কোথাও নেই। বিছানায় একা জুঁই শুয়ে আছে। কিন্তু এ কি? সে আগের জুঁই নয়। জুঁইয়ের মধ্যে যেন আরেকজন। ভীষণ টান অনুভব করল শ্রাবণ। মুহূর্তে বদলে গেল শ্রাবণের পুরো পরিচিত স্বভাব। আদিম রিপুর দারুণ তাপে গরম হয়ে উঠছে তার পেশিগুলো। শিরায় উপশিরায় দূর দমনীয় নৃশংসতা ফুটে উঠেছে। বিকৃত মুখভঙ্গি করে সে এবার ঝাঁপিয়ে পড়ল জুঁইয়ের উপর। জান্তব কর্কশ্বর তার গলা চিরে বের হচ্ছে। জুঁইও আর আগের মতো নেই। সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, অনুনয় বিনয় করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বেড়ে উঠছে শ্রাবণের বাসবিক্ষিণে। নাকাল হয়ে পড়ছে জুঁই। চিৎকার করছে সে। এভাবেই চলল অনেকটা সময়। তারপর এক সময় সব শান্ত হয়ে গেল। অসম লড়াই লড়তে লড়তে এক সময় জুঁই হাতে পেল তার চরম অস্ত্র। সময় নষ্ট না করে সেটা সে যথাযথভাবে ব্যবহার করল। অসুর হয়ে যাওয়া শ্রাবণ প্রাণপণে মরণ চিৎকার করে উঠল। হাইলি মিস্ট্রিয়াস কেস। মাস কয়েক ছাড়া ছাড়া এই রিসর্টে এরকম অদ্ভুত ঘটনা ঘটছে কিভাবে? বললেন স্থানীয় থানার ওসি। এসআই বললেন, রহস্য তো একটা আছেই, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সমস্ত ব্যাপারটাই ন্যাচারাল। সোজা সাপটা খুন আর আত্মহত্যার কেস। বডিগুলো দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মারবার আগে তারা কি লীলায় মেতে উঠেছিল। আর তারপর হয়তো কোনো সময় মেয়েটা ছেলেটাকে খুন করে, আর তারপরে অনুশোচনা বসে শেষ করে দেয় নিজেকেও। সেটাই তো বুঝতে পারছি, কিন্তু বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি করে? প্যাটার্ন এক, ওয়েপন এক, এমনকি মার্ডার আর সুইসাইড করার সময়টাও পর্যন্ত এক। এও কিভাবে সম্ভব? অসম্ভব হলেও পোস্টমর্টম রিপোর্ট দুটোতে তো তাই বলছে স্যার। ধ্যাত, এই করিম, দুটো চা দে তো। টেবিল চাপড়ে বিরক্ত হয়ে বললেন ওসি শুভঙ্কর গোস্বামী। এসআই শতদ্রু সরকার অন্য একটা কেস ফাইল হাতে তুলে নিলেন। রহস্য যা তাই থেকে গেল। কে জানে কোথায় এর চাবিকাঠি? তারা তো পরপর 3টে কেস স্টাডি করেও কোনো কুলকিনারা খুঁজে পায়নি। আসলে সবার কাছে সব হদিশ থাকে না।
রূপকথা রিসর্টের গভীর রাতের নগ্ন দেহের যৌন লীলার পরিণতি প্রতিবার রচনা করে একটা ছুরি। কি করে? আজকাল তো রিসর্টের রুমগুলোতে ছুরি জিনিসটাই রাখাই বন্ধ করে দিয়েছে কৌস্তব। খুব সতর্কভাবেই ঘরগুলোকে সুরক্ষিত রাখে সে। সত্যি বলতে সব গেস্টের বেলায় এই ঘটনা ঘটে না। মা বাবা ছেলে মেয়ে সবাই একসঙ্গে বেড়াতে এলে রূপকথা রিসর্টের রুম নিয়ে তাতে থাকলে কোনো ঘটনাই ঘটে না। কোনো ব্যাচেলার ছেলে গ্রুপ ঘুরতে এলেও নির্ঝঞ্ঝাট থাকে রিসর্ট। শুধু যখন কোনো কাপেল আসে অথবা ওই ধরনেরই কেউ, তখনই যত রকম বিপত্তি ঘটে। সেই ১.৫ বছর আগে ঘটে যাওয়া দৃশ্য আবার ফুটে ওঠে চার দেওয়ালের মধ্যে। আসলে রূপকথা রিসর্টে যখনই যৌন উগ্রতার নোনা গন্ধ ছড়িয়ে পড়ে, তখনই রূপকথা রক্তের লোভে জেগে ওঠে। জন্ম নেয় বিভীষিকা। কৌস্তব নিজের ঘরে শুয়ে শুনতে পায় তার শব্দ, বুঝতেও পারে সব, কিন্তু তার হাতে আর কিছুই নেই। রূপকথা আর মোহনলাল সিং একই রাতে মারা গিয়েছিল। আন্দাজ অসহ্য অত্যাচার সহ্য করতে না পেরে রূপকথা হন্যে হয়ে উঠেছিল। সবল দুটো থাবার মধ্যে থেকেও সে চেষ্টা করছিল কিছু একটা করবার। হয়তো ওই অবস্থাতেই বেড সাইড টেবিলটা থেকে তার হাতে উঠে এসেছিল একটা ধারালো ফল কাটার ছুরি। সেটা হাতে নিয়েই সে বসিয়ে দিয়েছিল শুয়ে থাকা মোহনলালের কদাকার মুখের এক পাশে। কান আর কপালের মাঝে মোটা চামড়া ভেদ করে মুহূর্তেই ঢুকে গিয়েছিল ছুরিটা। মরণ চিৎকার করে ছটফটিয়ে মরেছিল পিশাচটা। তারপর রূপকথা আর এক মুহূর্ত দেরি করেনি। শয়তানটা শেষ হয়েছে বুঝতে পেরে ছুরিটা তার শরীর থেকে টেনে বের করে নিয়ে সোজা বসিয়ে দিয়েছিল নিজের বুকে। কৌস্তব শুনেছিল সবই, কিন্তু আমল দেয়নি। রূপকথার চেঁচামেচি কান্নাকাটি এ তার ব্যবসারই একটা অঙ্গ। সে মন দিয়েছিল সুখনিদ্রায়। পরদিন সকালে নিয়ম মতো রিসর্টে এসে ক্লায়েন্টের ঘরের দরজা খুলতেই লাফিয়ে ওঠে কৌস্তবের হৃৎপিণ্ড। বিছানা মেঝে রক্তে পরিপূর্ণ। মোহনলাল চিত হয়ে পড়ে আছে মাটিতে, আর রূপকথা আড়াআড়ি শুয়ে আছে বিছানায়। তখনও সে নগ্ন। তার বুকের বাঁ পাশে মাথা উঁচিয়ে জেগে রয়েছে শয়তানি ছুরিটা। কৌস্তব নার্ভ স্টেডি রাখে। চাঁদবতীরা আসতেই জুড়ে দেয় চেঁচামেচি। খবর যায় থানায়। পুলিশ এসে দুটো বডি পোস্টমর্টেমে নিয়ে যায়। ঘর সিল করে দিয়ে যায় তারাই। তারপর পরীক্ষা নিরীক্ষার সব পর্বই চলে। শেষ পর্যন্ত জানা যায় যৌন সঙ্গম করতে করতেই রূপকথাই ঘটিয়েছে ঘটনাটা। প্রথমে সে খুন করেছে, তারপর আত্মহত্যা। কিন্তু রূপকথা মোহনলালের রুমে কেন? এ প্রশ্ন ওঠে। কৌস্তব পরিষ্কার উত্তর দেয়, দেখুন, রূপকথা আমার স্ত্রী বলে বলছি না। তার চরিত্র বলে কিছু ছিল না। এক পুরুষে তার মন ভরত না, তাই সে নিত্য নতুন রাতের সঙ্গী জোগাড় করত। তাদের মধ্যে একজন মোহনলাল। আমি তার স্বামী, কিন্তু আমার সাথে তার তেমন বন্ডিং ছিল না। এই কথায় সাক্ষী দেয় চাঁদবতী আর বুধন। চাঁদবতী ভালোই জানত দিদিমণির সঙ্গে দাদাবাবুর সম্পর্কটা সহজ নয়। কেন কি বৃত্তান্ত তা সে জানত না ঠিকই, কিন্তু এইটুকু বুঝত মেয়ে মরদ দুটোতে সুখী নয়। দিদিমণি সুন্দরী, আর মেয়ে মানুষ স্বামীর সুখ না পেলে মাথা ঠিক রাখতে পারে না। সবাই তো আর চাঁদবতী নয় যে নিষ্কর্মা বুধনকে চিরকাল সইবে। তাই এমনিই ভেবে নিয়েছিল চাঁদবতী। কেসটা ওখানেই বন্ধ হয়ে গিয়েছিল সেবার। কিন্তু তারপর মাত্র 2.5 মাস কেটেছে। রূপকথায় আবারও ঘটল দুর্ঘটনা। বিয়ের পর একজোড়া নতুন স্বামী স্ত্রী হানিমুনে এসেছিল এখানে সবুজে, কিন্তু তাদের আর ফিরে যাওয়া হলো না। এক রাত কাটতেই পরদিন সকালে রক্তাক্ত নগ্ন দেহ দুটো আবিষ্কার হলো। ছুটিটাও পাওয়া গেল বউটার বুকে। পোস্টমর্টমে ন্যাচারাল রিপোর্ট এলো মার্ডার অ্যান্ড সুইসাইড, জলের মতো সহজ। এই ঘটনার 4 মাস পর আবার ঘটেছিল দুর্ঘটনা। তারপর কেটে গেল 8 মাস। জুঁইয়া শ্রাবণ রক্ত মাখল 8 মাস পর। এইসব ঠিকই আছে, কিন্তু মাঝখানে কৌস্তবের একটা নতুন বিপদ শুরু হয়েছে। রিসর্টে কেউ না এলেও কৌস্তবের একটা টান লাগে রাত হলেই। ভীষণ ভয় করে ওর। রিসর্ট থেকে কে যেন ওকে ডাকে। কেন?
কেন ডাকে? কৌস্তবের করা না প্রমাণ হওয়া অপরাধগুলোর শাস্তি দিতে কি বুঝতে পারে না কৌস্তব। শুধু গা বাঁচিয়ে চলে। ব্যবসাটা চলছে কোনো মতে, কিন্তু আর বোধহয় বেশি দিন চালানো যাবে না। বারবার 3 বার রক্ত লেগেছে 3টে রাতের গায়ে। কৌস্তব জানতো আবারও হয়তো খুব তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটবে রূপকথার বন্ধ ভিতর ঘরে। যখনই যৌন লালসায় লোলুপ হয়ে উঠবে পাশবিক কোনো সত্তা, তখনই কাহিনীর শেষ লেখা হবে রক্ত দিয়ে, মৃত্যু দিয়ে। ধারালো ছুরির কলম হাতে অপেক্ষা করছে রূপকথা। দুর্ঘটনা আবর্তনে ঘুরে ফিরে আসবে উত্তেজিত অন্ধকার রাত। রক্ত, শুধু রক্ত আর রক্ত। রক্তে রক্তে ঘনিয়ে আসবে কৌস্তবের কাল। আর সেই পরিণতির সাক্ষী হয়ে পড়ে থাকবে নিষ্প্রাণ দুটো ক্ষতবিক্ষত রক্তাক্ত নগ্ন দেহ। শুনছিলেন আজকের গল্প তৃতীয় ইন্দ্রিয়। গল্প রচনায় তিনিতা, জুঁই শ্রাবস্তি, শ্রাবণ বাল্মীকি, শতদ্রু সরকার এবং বধূন নীল, রূপকথা অস্মিতা, শুভঙ্কর গোস্বামী, মোহনলাল এবং রায়ান রাহুল, শঙ্খ শুভম, আগারওয়াল এবং রিক সূর্য, মিমো বাসো, ক্রিস স্নেহাশিস। অন্যান্য চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প রচনাকার তিনিতাকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।